সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কিছু লোকের অপরাধের দায় সংগঠনের নয় বলেন রাজনৈতিক দলের নেতারা, আবার রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই কেউ কেউ জড়িয়ে পড়েন অপরাধে। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অপরাধের দায় আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নজরুল ইসলাম বাবু এমপি, নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ 2, আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমাদের সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন নাজমুল হক প্রধান সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। 35তম স্প্যান যোগ করায় দৃশ্যমান 5.25 কিলোমিটার, বাকি মাত্র 1 কিলোমিটারেরও কম। প্রত্যাশায় পদ্মা পারের মানুষ। খুলনায় পুলিশকে মারধরের মামলায় শ্রমিক লীগ নেতার স্ত্রী গ্রেফতার। খানজাহান সেতুর টোল চাওয়া নিয়ে বিরোধ, সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত চিহ্নিত। ক্যাসিনো কাণ্ডে দেশে বিদেশে 24 জনের প্রায় 600 কোটি টাকার সম্পদ জব্দ। বাকি টাকা ফিরিয়ে আনতে বাড়ানো হচ্ছে তৎপরতা। 14 মামলার চার্জশিট নভেম্বরেই। নিজ এলাকার দুস্থ মানুষের পাশে বিত্তবানরা দাঁড়ালে থাকবে না দারিদ্র, বললেন প্রধানমন্ত্রী। মুজিব বর্ষে ঘরহারা মানুষের হাতে তুলে দেয়া হলো চাবি। এবং পঞ্চগড় থেকে দেখা মিলছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। ভোরের আকাশে রূপালী আলোক ছটা দেখতে দর্শনার্থীদের ভিড়। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম অপরাধের দায়। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অনেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। রাজনৈতিক নেতারা বলেন যে ব্যক্তির অপরাধের দায় কখনোই সংগঠন নেবে না, আবার কখনো কখনো ব্যক্তি সেই সংগঠনের পরিচয় ব্যবহার করে সে অপরাধটি সংগঠিত করে থাকেন। তো দল যদি অস্বীকার করে, সংগঠন যদি অস্বীকার করে, তারপরেও কিছুটা আঁচ সংগঠনের উপর লাগে কিনা, এসব সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই যুক্ত হতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি আপনার সঙ্গে। আমরা বলছিলাম যেটি অপরাধের দায়। তো এখন ধরেন অপরাধী তো অপরাধী, যিনি অপরাধ করেছেন সেই অপরাধের জন্য তিনি বিচারের মুখোমুখি হবেন, তার শাস্তি নিশ্চিত হবে, এটি সবার প্রত্যাশা। কিন্তু যদি কখনো কোনো অপরাধী রাজনৈতিক কোনো সংগঠনের সম্পৃক্ততা তার থাকে, রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত থাকেন, তখন কি তার অপরাধের থেকে তার রাজনৈতিক পরিচয়টাকে বড় করে দেখানোর জন্য বেশি চেষ্টা হয় কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অপরাধের সঙ্গে ক্ষমতার খুব স্পষ্ট একটা সম্পর্ক আছে। এই ক্ষমতা রাজনৈতিক হতে পারে, এই ক্ষমতা অর্থনৈতিক হতে পারে, এই ক্ষমতা সামাজিক হতে পারে, যে কোনো ক্ষমতা হতে পারে। বিগত কয়েক বছরে বাংলাদেশের যে কোনো ক্ষমতার কেন্দ্রে গিয়ে দাঁড়িয়েছে রাজনীতি। আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, ক্ষমতাসীন দলের রাজনীতি, অবশ্যই আপনার কাছে অর্থ কোনো ফ্যাক্টর থাকবে না। সামাজিক টেক্সচার যেহেতু বিনষ্ট করেছি আমরা, সুতরাং সামাজিক প্রতিপত্তিও আপনি অটোমেটিক্যালি লাভ করবেন। এবং এই দুটো ক্ষমতার সঙ্গে যখন রাজনৈতিক ক্ষমতা যুক্ত হবে, একটা বৃহৎ ক্ষমতাসীন দলের ছায়া আপনি পাবেন, তখন সেটাই কিন্তু আপনার শক্তি। পরবর্তীতে সেটা যতই অস্বীকার করা হোক না কেন, দল যতই সেটা ঝেড়ে ফেলবার চেষ্টা করুক না কেন, দলের পরিচয় আসলে কোনোভাবেই অপরাধকে ঢাকতে পারে না। মানে দলের পরিচয়টা বের হতেই হবে, কারণ দলটাই তার শক্তির উৎস, তার ক্ষমতার উৎস, যেটা দিয়ে সে অপরাধটা করছে। আপনি যদি বিগত কয়েক বছরের অপরাধের তালিকাগুলো একটু লক্ষ্য করেন, কিছুদিন আগেই আমরা ধর্ষণ একটা মহামারী গেল, তার আগে আমরা দেখলাম ক্যাসিনো কাণ্ডের একটা বিভৎসতা, তার মাঝখানে আমরা করোনার সময় দেখলাম স্বাস্থ্য খাতে যে বিভৎস দুর্নীতি, আর্থিক খাতের দুর্নীতি বলেন, কিংবা এই ধরনের ফৌজদারি যে অপরাধগুলো মানুষের উপরে যেটা করা হয়, ধর্ষণ হোক, খুন হোক, বিচার বহির্ভূত হত্যা হোক, গুম হোক, প্রত্যেকটার সাথে দেখবেন আপনি ক্ষমতাসীন দলের নাম আসছে। এবং ক্ষমতাসীন দলের সাথে থাকলে যে সুবিধাটা আপনার হয়, সেটা হচ্ছে অপরাধ করে আপনি এক ধরনের শেল্টার পান, যে কারণে দেখা যায় যে বহু আলোচিত হত্যা মামলা, বহু আলোচিত বিভৎস মামলার কিন্তু এখনো কোনো সুরা হয়নি। আপনার কয়েকটা উদাহরণ আমি দেই। ত্বকী হত্যা মামলা, আপনার নিশ্চয়ই মনে হচ্ছে, অতি আলোচিত নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলা, সেই হত্যা মামলার 7 বছর পার হয়ে গেছে। এই ঘটনাটি ঘটবার 1 বছরের মাথায় আজমেরি ওসমান, বিখ্যাত সুবিখ্যাত ওসমান পরিবারের ছেলে, তার নাম এসছে। সে কয়েকদিন একটু আড়ালে আবডালে ছিল, এখন সে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। আজ পর্যন্ত কিছুই হয় নাই। এবং আমরা প্রতি বছর দেখি ত্বকীর বাবা মোমবাতি জ্বালান, প্রতি বছর আমরা দেখি যে
দাপিয়ে বেড়াচ্ছেন সেই অপরাধী কোনো রকমের কোনো বিচার হয় নাই। আপনার নিশ্চয়ই সাগর রুনির কথা মনে আছে, আরেকটি বিখ্যাত হত্যা মামলা। সেই হত্যা মামলার পার হয়ে গেছে ৭৫ বার মতো পেছানো হয়েছে এটার চার্জশিট। ২০১২ সালের ঘটনা। আওয়ামী লীগ যখন প্রথম মানে এই ৩বার মেয়াদের প্রথম মেয়াদে আসে, এতগুলো বছর পার হয়ে গেল, সাগররুনি হত্যার কোনো ক্লু পাওয়া যায়নি। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল ৪৮ ঘন্টার মধ্যে এটা পাওয়া যাবে। এখন ৪৮ মাস পেরিয়ে আরো বহু মাস পার হয়ে গেছে, ৮ বছর ৮ মাস চলে গেছে, কোনো ক্লু পাওয়া যায়নি। তনু হত্যা মামলা ৪ বছর ৭ মাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো রিপোর্ট পুলিশ দিতে পারে নাই। তনুর বাবা দুঃখ করে বলছেন যে এখন আল্লাহ ছাড়া এটার আর কোনো সমাধান আমি দেখি না, আল্লাহ যদি বিচার করেন তাহলেই বিচার হবে। তনুর মা বলছেন একজন দম্পতির কথা স্পেসিফিক্যালি তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, বলেছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে বেরিয়ে আসবে। আমার প্রশ্ন হলো এই ঘটনাগুলো পেছনে কারা আছে? ধরুন বিশ্বজিতের ঘটনাটাই আমরা কিন্তু রায় হতে দেখেছি, লোয়ার কোর্টেরও রায় হয়েছে, ছাত্রলীগের জড়িত ৬ জনকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং বিশ্বজিতের বাবা বলছেন যে এই দেশে বিচার বলে কিছু নাই, না হলে যেখানে লোয়ার কোর্টে ৮ জনের ফাঁসি হলো সেটা কি করে ৬ জন সেখান থেকে বাদ চলে যায়। সেটিতে আপনি আসবো, কিন্তু আপনি ৩টি মামলার উদাহরণ দিলেন, আপনি চাইলে আমি আরো দিতে পারি। তো কি এই সাগররুনি, তনু, এরকম আরো উদাহরণ হয়তো আপনি দিতে পারবেন, অসংখ্য উদাহরণ আরো উদাহরণ আছে, উদাহরণ মিতু, আরো অনেক কিছু আপনি বলতে পারবেন। আব্দুল হাই বাচ্চু কোথায়? আর্থিক খাতে আসেন, আব্দুল হাই বাচ্চু কোথায়? এই প্রেক্ষাপটটি যদি এরকম হয় বিচার না হওয়ার, আর বিচার হয়েছে সেই সংখ্যাটা কি এর থেকে বেশি কিনা? বিচার হয় খুবই সিলেক্টিভ ঘটনার। কিরকম? ঘটনাটি প্রথমত অতি আলোচিত হতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে হবে, মানুষকে সোচ্চার হতে হবে, এবং একটি ভিডিও থাকলে তো আরো ভালো। তারপরে সেটার সঙ্গে যদি দেখা যায় ভিকটিম একটি প্রভাবশালী মহলের সদস্য, ঠিক যেমন হাজি সেলিমের ঘটনাতে আমরা দেখলাম। আজকে যদি আপনি মনে করেন যে ভিকটিম যদি অতি সাধারণ কোনো মানুষ হতো, আপনি হতেন, আমি হতাম, এটা এত দূর যেত কখনোই না। একজন বাহিনীর কর্মকর্তা বলে না, আপনি বলতে পারবেন না, বলতে পারবেন না কেন? আপনি গণমাধ্যমে আছেন, আপনি দেখছেন অসংখ্য ঘটনা প্রতিদিন। কি হতো সেটি তো ভবিষ্যৎবাণীর মতো, সেটি কিভাবে বলবো? একটা গাড়ি একটা মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার প্রেক্ষিতে হ্যান্ডকাফ, ওয়াকি টকি, বিদেশি মদ, টর্চার সেল সব আবিষ্কার হয়ে গেল, এটা আপনাকে ধাক্কা দিলে হতো। আপনি আরেকটা বিষয়, আপনি শুরুতে যেটি বলছেন যে দলটাই হয় ক্ষমতার উৎস, নিশ্চয়ই সেই ক্ষেত্রে কি আপনি সংগঠনকে দায়ী করতে পারেন, নাকি ব্যক্তিই দায়ী? ব্যক্তির স্খলনের দায়, ব্যক্তির অপরাধের দায় ব্যক্তি? দেখুন, সংগঠন যখন কোনো কর্মীকে অনৈতিক কাজে ব্যবহার করে তখন তাকে সেই কর্মীকে অনৈতিক সুবিধা দিতেই হবে। আপনি আপনার যেই ছেলেটাকে দিয়ে রাতে ব্যালট বাক্স ভরালেন, আপনি আপনার যে ছেলেটাকে লাগালেন বিরোধী দলের নেতাকর্মীকে বেধড়ক মারধর করবার জন্য, আপনি আপনার যে ছেলেটাকে ব্যবহার করলেন আপনার কোনো ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য, সেই ছেলেটি যখন একটা অপরাধে জড়াবে, এলাকার নেতা, এটা তো স্তরে স্তরে হয়, জেলা, ইউনিয়ন, জেলা, উপজেলা, স্তরে স্তরে হয়, কেন্দ্র, তো তখন দেখা যায় যে ওই স্তরের যিনি তিনি তাকে শেল্টার দেওয়ার চেষ্টা করেন, এবং এভাবেই কিন্তু ধীরে ধীরে অপরাধী চক্র, মাফিয়া চক্র গড়ে ওঠে। এবং একটা রাষ্ট্র, পুরো রাষ্ট্রটাই যে এখন প্রশ্ন উঠছে যে এটা কি শুধুমাত্র একজন হাজি সেলিম? অনেকে বলছেন না, আপনারা আওয়ামী লীগের ঘরে ঘরে চেক করেন, আপনারা এটাই পাবেন। এবং এই কথাটা খুব অযৌক্তিক মনে করি না, কারণ ফরিদপুরে একটা যুবলীগের ছেলের বাসায় গেলে যদি আমি ২,০০০ কোটি টাকা পাচারের নথি পাই, ক্যাসিনো কাণ্ডে যদি সম্রাট জি কে শামীমের মতো তৃতীয় চতুর্থ শ্রেণীর অঙ্গ সংগঠনের কর্মীর বাসা ঘাটলে ১,০০০ কোটি টাকা পাই, তাহলে একজন মন্ত্রী, একজন এমপি, একজন সংসদ সদস্য কিংবা একজন কেন্দ্রীয় নেতা, তাদের কি অবস্থা সেটা বুঝতে তো বাকি থাকে না। এই চক্রটা এবং একা সাহায্যে গড়ে ওঠে না। এমপি বলছেন যে শুধুমাত্র কিছু সিলেক্টিভ ঘটনার বিচার হয়, একটি বিষয়। আরেকটি বিষয় তিনি বলছেন যে এই ধরনের অপরাধীরা তারা আশ্রয় প্রশ্রয় পায় বলেই এগুলো করার সাহস পায়। আপনাকে ধন্যবাদ। রমিন একজন ব্যারিস্টার, উনি আইন পেশায় জড়িত, উনি ভালো করেই জানেন যে যদি সিলেক্টিভ কিছু ঘটনা নিয়ে বিচার কার্য সম্পাদন হতো তাহলে ওনাদের মতো হাজার হাজার আইনজীবীরা আজকে এই জীবদ্দশায় তাদের পেশা নিয়ে বাঁচতে পারতেন না। প্রত্যেকটি মামলারই বাদী যদি থাকেন তাহলে সেটা বিচার কার্য সম্পন্ন হয়। এমনকি যেই মামলাগুলো হত্যা মামলা, সেই মামলা কিন্তু কেউ বাদী না হলেও সরকার বাদী হয়ে ওই মামলা হয়। ধর্ষণ মামলা কেউ বাদী না হলেও রাষ্ট্র যখন জেনে যায় তখন কিন্তু মামলা সেখানে রুজু হয়ে যায়, সেই মামলা সরকারের পক্ষ থেকে পরিচালিত হয়। উনি যে কথাগুলি বলেছেন ওনার কথায় আমি স্পষ্ট যা বুঝলাম সেটা হলো রাজনৈতিক নেতারাই অপরাধী যদি তারা সরকার গঠন করে ফেলেন। যদি কোনোভাবে সরকারে যেতে পারে তাহলে তারা হলেন অপরাধী।
এছাড়া ওনার কথা অন্য কিছু আমি ভাবতে পারি না। কারণ উনি বললেন যে যদি ওই শামীম সম্রাট অমুকের বাসায় এত টাকা পাওয়া যায়, তাহলে নেতা যত আছেন, কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, সংগঠনের বিভিন্ন রকম চিহ্নিত যারা প্রভাবশালী নেতা, তাদের বাড়িতে চেক করলে কত হাজার না কোটি টাকা পাওয়া যাবে। যার ভাবনাটা এরকম, যার চিন্তার বহিঃপ্রকাশটা এরকম, ওনার সাথে আমি সুর মিলাতে গেলে তো আমি এইভাবেই বলতে হয় যে তাহলে কি বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা সবাই এত এত টাকার মালিক হয়েছিলেন? এত শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা আজকে বিরোধী দলে আছেন? এর পূর্বে এরশাদ জাতীয় পার্টি নিয়ে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারা কি এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে রাষ্ট্র থেকে বিদায় নিয়েছেন? নিশ্চয়ই না। আমি আপনাকে স্পষ্টত বলতে পারি, যারা রাজনৈতিক কর্মী তারা দেশের সেবা করতে চান, মানুষের সেবা করতে চান, সেই ব্রত নিয়েই আমরা রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শের একটা আলাদা মূল্যায়ন রয়েছে পৃথিবীব্যাপী। বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের পরিপ্রেক্ষিতেই তার চাহিদা পূরণের ক্ষেত্র হলো বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। তার চাহিদা হলো মহান মুক্তিযুদ্ধে লক্ষ জনতার একত্রীকরণের মধ্য দিয়ে স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, নিজের গায়ের রক্ত জড়িয়ে দিয়ে পিতামাতার চোখে জল রেখে মুক্তিযুদ্ধে ছুটে যাওয়া, এগুলি হলো আদর্শিক রাজনীতির ইতিকথা। সুতরাং আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি, আদর্শিক রাজনীতি করি, আমরা কখনই বিশ্বাস করি না যে রাষ্ট্রে সিলেক্টিভ কোনো বিচার কার্য সম্পন্ন হয়। এটা আমরা কোনোদিন বিশ্বাসও করতে চাই না যে রাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন সময়ে মানুষ চুরি করবে এবং অন্যায়কে প্রশ্রয় দিবে। সেই কারণেই আমি উদাহরণস্বরূপ দিতে চাই, বঙ্গবন্ধুর কন্যা কিন্তু জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু মন্ত্রীর সন্তান ছিলেন। তিনি কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার আগেই একজন মন্ত্রী বাহাদুরের কন্যা ছিলেন। আর কিন্তু কিছু নেই, কিন্তু তারপর তিনি প্রধানমন্ত্রী হলেন। ওনার কিন্তু আজ পর্যন্ত কোনো অপরাধ আমরা পাই না। কিন্তু যারা অপরাধী তাদেরকে আমরা দেখি এতিমদের টাকা নিয়ে মামলা হয়, সেই মামলায় সাজা কাটতে হয়। ছেলেদেরকে অমানুষ হয়ে যাওয়ার কারণে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তারা রাষ্ট্রের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দেয়, মানি লন্ডারিং মামলা হয়, সেই টাকা ফেরত আসে। আমরা কিন্তু এগুলি স্বচক্ষে দেখেছি, অবলোকন করেছি এবং রাষ্ট্র এটা বিচার কার্য সম্পন্ন করেছে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। জি, এটি একদম বাবু ভাই একটি উদাহরণস্বরূপ বিষয়। আরও বলতে চাই আমি যে আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎকালীন সময়ের মন্ত্রীর কন্যা হয়েও সৎ নির্ভীক আছেন বলেই উনি রাষ্ট্রীয় ক্ষমতা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন। আজকে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে যারা ষড়যন্ত্র করতে চায়, সেই ষড়যন্ত্র আজকে বৃথা। রুখে দিচ্ছেন। কিন্তু বাবু ভাই, আপনি যেটি বলছেন যে এই যারা অপরাধ করেন তাদেরকে কখনোই আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় না, এটি যে আমি সত্য ধরে নেই, কিন্তু এই ধরনের কিছু অপরাধী বা কিছু অভিযোগের কারণে এর কালিমা কিছুটা সংগঠনের উপর লাগে কিনা? অফকোর্স আমি তো বিশ্বাস করি যারা অপরাধ করে ফেলেন তারা রাষ্ট্রের রাজনীতি করার অধিকার সবার রয়েছে। রাজনীতি করতে এসে যদি কেউ অপরাধ সংগঠিত করেন, সেই অপরাধ যদি সেই দল ক্ষমা করে দেন, তাহলে সেই দল কখনো জনগণের কাছে ভালো কোনো রেজাল্ট পেতে পারে না। ধন্যবাদ বাবু ভাই, আপনার সেই জন্য থাকবেন। আমরা তাৎক্ষণিকভাবেই কিন্তু রাষ্ট্রীয় যে কোনো ব্যাপারে আপনি দেখেছেন, যদি কোনো রাজনৈতিক কর্মী, আমার দলের কর্মী, নেতাকর্মী কোনো রকম এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকেন, তার কিন্তু সাংগঠনিক এবং রাষ্ট্রীয় শাস্তি যা পাওনা নিশ্চিত করা তার হচ্ছে। ব্যবস্থা জি, নেওয়া হয়েছে। ধন্যবাদ বাবু ভাই। আমি একটু নাজমুল হক প্রধানের সঙ্গে যুক্ত হতে চাই। নাজমুল হক প্রধান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। শুনছিলেন, কথা বলছিলেন এখানে ব্যারিস্টার রবিন ফারহানা এমপি এবং নজরুল ইসলাম বাবু এমপি। আমরা বলছিলাম আজকে যে অপরাধের দায়, তো এখন কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করেন, তিনি রাজনৈতিক হতে পারেন কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতে পারেন, কিন্তু তিনি যদি কোনো সামাজিক কিংবা রাজনৈতিক বা অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তখন সেই সংগঠনের উপর কি সেই দায় কতটুকু পড়ে, কিংবা সংগঠন কি দায় একেবারে এড়াতে পারে কিনা? প্রধান ভাই। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্যারিস্টার রবিন ফারহানা এবং নজরুল ইসলাম দুজনেই এমপি, দুজনের কথা শুনছিলাম মনোযোগ দিয়ে। আসলে বাংলাদেশে দুটা রেকর্ড আছে, রেকর্ড টেপ দুটা আছে রেকর্ড করে, একটা হলো ক্ষমতাসীন রেকর্ড আর ক্ষমতা বৈধ বিরোধী দলের রেকর্ড। এবং এই রেকর্ডের স্বত্বাধিকারী বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, কারণ ইনারা পালাবদল করে ক্ষমতায় এসেছেন। আজকে ব্যারিস্টার রবিন ফারহানা উনি ক্ষমতায় এর আগে ছিলেন না, উনি এই সাম্প্রতিককালে উনি এই সংসদের এমপি, বিএনপির সঙ্গে যুক্ত।
উনি উনি যে কথাগুলি বললেন, এই রেকর্ডটা যে বাজালেন, এই রেকর্ডটা হচ্ছে বিরোধী দলের রেকর্ড। এই রেকর্ডটা এর আগে আওয়ামী লীগ বাজিয়েছে যখন বিএনপি ক্ষমতা ছিল, সেম রেকর্ড। আর এখন বাবু সাহেব যে রেকর্ডটা বাজাচ্ছেন, এই রেকর্ডটা হচ্ছে বিএনপি যখন ক্ষমতা তখন বিএনপি রেকর্ড। ফলে ফলে এখানে নতুন কিছু নেই। এই যে ঘটনাগুলি, আইন শৃঙ্খলার অবনতি, এই যে লুটপাট হচ্ছে, যে ডাকাতি হচ্ছে, রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এমনি পুরাতন গতানুগতিক কথা। বিষয়টা হচ্ছে বাংলাদেশ যারা ক্ষমতায় ছিলেন এবং যারা ক্ষমতায় যেতে চান, এরা জনগণের সামনে দেশের সামনে নতুন কোন বিষয়ে হাজির করতে পারেন না, যার কারণে পুরাতন জিনিস চর্বিত চর্বণ করছেন। আজকে বাংলাদেশের দুর্ভাগ্য এটা যে মুক্তিযুদ্ধের দেশ, মুক্তিযুদ্ধের সরকার দাবি করার পরও আমরা জনগণের মধ্যে একটা সুশাসন নিশ্চিত করতে পারছি না, যার কারণে বিরোধী পক্ষ থেকে বারবার একই ধরনের কথা বলা হচ্ছে। আজকে আমরা জানি সরকারি দলের পক্ষ থেকে সরকারি দলের মহাসচিব বা জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব দেখবেন প্রতিদিন কথা বলার সঙ্গে সঙ্গে একটা বিএনপিকে খোটা মেরে একটা কথা বলে। উনি আজকে বলেছেন যে বিএনপি তাদের প্রতিপক্ষ না, উনি বিএনপির কার্যক্রম তাদের প্রতিপক্ষ, ইত্যাদি ইত্যাদি কথা। মানে অপোজিশন তার কোন রোলই প্লে করতে পারছে না, তারপর অপোজিশন হিসেবে বিএনপিকে উনি প্রতিভাত মনে করছেন, যার ফলে বিএনপি প্রতিদিন কথাবার্তা প্রসঙ্গে একটা খোটা দিচ্ছেন। দেখ, খেয়াল করবেন এভরিডে ওবায়দুল কাদের সাহেব এমন একটা দিন নাই যেদিন বিএনপি নিয়ে কথা বলবেন না। আবার বিএনপিও তাদের মুখপাত্র, তাদের মহাসচিব যারা আছেন, তাই না, প্রতিদিন সরকারকে কটাক্ষ করে কথা বলুন। হয়তো বলবেন অনেকে, ওনারা বলবেন হ্যাঁ আমাদের দায়িত্ব তাই সরকারের পক্ষে বিরুদ্ধে কথা বলা। আমি বলি হ্যাঁ দায়িত্ব তাই, কিন্তু আপনারা যখন সরকারে থেকেছেন তখন এই কাজগুলো কি ব্যাখ্যা ছিল? আপনাদের কোনো জর্জ মিয়ার ব্যাখ্যা ছিল? আপনাদের হত্যাকাণ্ডের কোনো ব্যাখ্যা ছিল? আপনাদের সময় তো একই ঘটনা ঘটেছে। এই যে বুয়েটে সাদেক রুনি, একটা মহিলা মেয়ে একটা বুয়েটের ছাত্র গুলি খেয়ে মারা গেছেন সন্ত্রাসের কারণে। আমি এগুলি বলতে চাচ্ছি যে আসলে অপোজিশনের পক্ষে শুধু পজিশনের সমালোচনা করে মূল কাজ না। আপনারা কি করতে চান সামনে সরকারে আসলে? আপনাদের ডিক্লারেশন কি? আপনাদের ঘোষণা কি? আপনার দলের 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 কর্মসূচি কি? আপনারা সেটা বলুন। সরকারি দলের যে ব্যর্থতা আছে, সেটা তো প্রধান ভাই বিএনপি বলে যে বিএনপি তারা আসলে দুর্নীতি দমন করবেন, তারা আসলে অপশাসনের অবসান ঘটাবেন, তারা আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, ইত্যাদি কথা তো তারা বলে। দুর্নীতির কাদা তাদের গায়ে লেপ্টে আছে। আমি আজকে একটা কথা বলতে চাই, যখন মান্নান বিয়া মারা গেলেন তখন রঞ্জিত সেনগুপ্তকে এই টকশোতে নিয়ে আসা হয়েছিল। আমি খুব চমৎকার খেয়াল করেছি। রঞ্জিত সেনগুপ্ত বললেন মান্নান বিয়া আমার সিনিয়র কিন্তু বাট আমার বন্ধু, আমি একসাথে ছাত্রায়ন করেছি। আজকে তার মৃত্যু দিবসে বলতে হয় যে মান্নান বিয়া প্যাকের মধ্যে থাইকা কোনো প্যাক লাগান নাই শরীরে। আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলতে পারেন আমি বিএনপিতে আছি, বিএনপির যাবতীয় যে কর্দমাক্ত জিনিস ছিল আমার গায়ে নাই। হ্যাঁ আমি স্বীকার করি, উনি তো আসছেন কালকে, ওনার গায়ে নাই, যার কোনো ফ্লুয়েন্টলি বলছেন। যারা বিএনপির ক্ষমতায় ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, যারা এমপি ছিলেন, তারা কিন্তু ওনার মতো কথা বলতে পারছে না, কারণ তাদের শরীরে, সবার শরীরে কাদা লাগানো আছে। আজকে বাবু সাহেব যে কথা বলছেন উনি জোর দিয়ে বলছেন, কারণ ওনার জানেন ক্ষমতার সঙ্গে এই কাদা লাগানো আছে। আমি সেই কারণে বলছি উভয়ে এক হয়ে বলুন খারাপ গুলিকে খারাপ, ভালো গুলিকে ভালো, তাহলে দেশটা বাংলাদেশ ভবিষ্যতে একটা ভালোর দিকে যাইতে পারে। জি, ধন্যবাদ প্রধান ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হবো। মিস্টার রুমিন ফারহানা এমপি, এর আগে আপনি যদি বলছিলেন যে এই যে সম্প্রতি বেশ কিছু ঘটনার উদাহরণ দিয়ে আপনি বলছিলেন যে তাদের সবাইকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার একটি চেষ্টা হয় সেটি কেন্দ্র থেকে, আর না হলে স্থানীয়ভাবে যারা একটু উপরের দিকে আসেন তারা। তো এই সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে আপনি একটু উদাহরণ দিবেন যে কোন ঘটনাটিতে সেটি হোক কেন্দ্র থেকে কিংবা হোক স্থানীয় পর্যায়ের যারা একটু প্রভাবশালী, মানে জেলা পর্যায়ের নেতা, তারা কেউ আশ্রয় বা প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন? এমসি কলেজের ঘটনাটাই ধরেন। এমসির কলেজের ঘটনায় যখন ধর্ষণের ঘটনাটা ঘটলো তখন বেশ কিছু সময় ব্যয় হয়েছে পুলিশের সেই সময় আসতে। সেখানে যুবলীগের এক নেতা ছিলেন, তিনি বললেন পুলিশ আসার পরপরই ছাত্রলীগের কিছু ছেলের ওখানে মধ্যস্থতা করবার একটা চেষ্টা হয়েছে, তিনি সেখানে বাধা দিয়েছেন। উনি বাধা দিয়েছেন বলে কিন্তু ঘটনাটা এত দূর গেছে, ফ্লাশ হয়েছে এবং আমরা জানতে পেরেছি। অসংখ্য ঘটনা ধামাচাপা পড়ে যায় শুধুমাত্র স্থানীয় প্রভাবশালী ব্যক্তির প্রভাব বিস্তারের কারণে। মানুষ মামলা করতে যেতে ভয় পায়। প্রভাব কি পরে টিকেছে এই এমসি কলেজের ঘটনাতেই? আমি তো বলছি এটাতে যেহেতু আদার সাইডও যিনি প্রতিবাদ করেছেন তিনিও ওই একই দলের একজন সদস্য,
অন্তর্কোন্দল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, উনি যে কোনো কারণে কিন্তু ভালো মানুষ থাকতে পারে, এটিকে বলতে হতেই পারে, অনেক কিছু হতে পারে, আমি তো বলছি ইট কুড বি এনিথিং। কিন্তু সেখানে যদি একজন মধ্যস্থতাকারী না আসতেন বা একজন প্রতিবাদকারী না আসতেন, বিষয়টা কিন্তু ধামাচাপা পড়ে যেত। অসংখ্য ঘটনা আপনি নিজেও জানেন ধামাচাপা পড়ে যায়, অর্থের নিচে ধামাচাপা পড়ে যায়, রাজনৈতিক ক্ষমতার নিচে ধামাচাপা পড়ে যায়, সামাজিক ক্ষমতার নিচে ধামাচাপা পড়ে যায়, এবং সমস্ত ক্ষমতার কেন্দ্র যেহেতু রাজনীতি, রাজনৈতিক পরিচয়টাই মুখ্য হয়ে ওঠে। বাবা একটা কথা বলেছেন, আমি আমার আগের সেগমেন্টে বলেছিলাম কোনোভাবে ক্ষমতায় যাওয়াটা নিয়েই আমার প্রশ্ন, যদি কোনোভাবে ক্ষমতায় যেতে পারেন তাহলেই তারা অপরাধী, এটা আমি বলেছি। আমার এই কোনোভাবে যাওয়াটা নিয়েই হচ্ছে আমার কথাটা, যদি যে কোনোভাবে ক্ষমতায় যেতে পারে তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। দেখুন, যেই নির্বাচনটি নিয়ে সুজন কথা বলেছে, টিআইবি কথা বলেছে, বাম মোর্চা কথা বলেছে, বিদেশি পর্যবেক্ষক কথা বলেছে, গণমাধ্যম কথা বলেছে, আপনি বলবেন এই কথাগুলো আপনি অসংখ্যবার বলেছেন, না আমি ওদের কথা বলবো না। আমি আজকে বলবো জাসদের 3 ভাগের 1 ভাগের প্রধান শরীফ নুরুল আম্বিয়া, যিনি 14 দলের অ্যালায়েন্সের মধ্যেও আছেন, তিনি এই নির্বাচন সম্পর্কে বলেছেন যে এটা কোনো নির্বাচনই হয় না, এই তারা দলগতভাবে এটা রেজলিউশন নিয়েছে। তো যেই দলটি ক্ষমতায় আসছে ভোট ছাড়া এবং তার 14 দলের শরিকও, তারা একজন সংসদ সদস্য পেয়েছেন এবার সংসদে, তারা সংসদ সদস্য পাওয়ার পরও বলছেন এটা কোনো নির্বাচনই হয় নাই। এই নির্বাচনে যত রকমের কারচুপি আছে, যত রকমের অব্যবস্থাপনা আছে, যত রকমের অনিয়ম আছে, তার সবগুলো এই নির্বাচন হচ্ছে। ডেইলি স্টারকে উনি বলেছেন নির্বাচনের ঠিক পরপরই 5ই ফেব্রুয়ারি 2019। তো ওনারা তো মহাজোট থেকেই বলছেন যে এটা কোনো নির্বাচন হয় না। যখন কোনো নির্বাচন ছাড়া একটা সরকার গঠিত হয় তখন সে সরকারের স্বাভাবিকভাবে সঙ্গত কারণে কোনো জবাবদিহিতা থাকে না জনগণের প্রতি। তাদের জবাবদিহিতা থাকে কাদের প্রতি? যারা তাকে ক্ষমতা এনেছে, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা ব্যালট বাক্স পাহারা দিয়েছে, সেটা দলীয় ক্যাডার বাহিনী, যারা ব্যালট বাক্স ভরেছে, এবং প্রশাসন, যারা সমস্ত কিছু দেখেও চুপ থেকেছে। তো সুতরাং এই 3 ক্যাটাগরির কাছে তো তাদের এক ধরনের জবাবদিহিতা দায়বদ্ধতা আছে। সে কারণে দলীয় ক্যাডার যখন অপরাধ করে, এবং এখন যতগুলো অপরাধ সিরিজ অফ ইনসিডেন্টসে আপনি দেখবেন যুবলীগ ছাত্রলীগ, এবং একটা পর্যায়ে দলগতভাবে আওয়ামী লীগ বলতে বাধ্য হয়েছে যে এখন কেউ অপরাধ করলেই ছাত্রলীগ যুবলীগের পরিচয় ব্যবহার করে। আমার প্রশ্ন হলো কেন করে? নিশ্চয়ই কোনো সুবিধা পায়। কেন তারা যুবদল ছাত্রদল বলে না? কেন তারা শিবির বলে না? কেন তারা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের নাম বলে না? কেন তারা ছাত্র ইউনিয়ন বলে না? কেন তারা আর কোনো বাম সংগঠনের নাম বলে না? এই কারণেই যে ছায়া যদি পেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত রকমের সুযোগ সুবিধা এবং আশ্রয় প্রশ্রয় যদি পেতে হয় প্রশাসনের, তাহলে তাকে ক্ষমতাসীন দলের পরিচয় নিতে হবে। সেই কারণেই কিন্তু এতগুলো কথা আসে, সে কারণেই যারা অপরাধ করে তারা ক্ষমতাসীন দলের নাম নেয়। বলছিলেন আপনি, আমি আরেকটা কথা একটু বলি। উনি সম্ভবত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেছেন মামলার ব্যাপারে। 2019-এর নির্বাচনের আগে 18-র 29 ডিসেম্বরের রাতের নির্বাচনের আগে সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন, উনি অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি, ডাবল স্ট্যান্ড করা ব্যক্তি, উনি বলেছিলেন যে এইবার নির্বাচনে জিততে না পারলে যার যা কিছু আছে সেটা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে। তো সুতরাং নির্বাচনে হেরে গেলে বা নির্বাচনে কোনো কারণে ছিটকে পড়লে সেই রাজনৈতিক দল, সেই দলের নেতা কর্মীদের কি পরিণতি হয় সেটার জ্বলন্ত প্রমাণ তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যখন বিএনপি চেয়ারপারসন 111-এর সময় তার বিরুদ্ধে হয়েছিল 4টা মামলা, আওয়ামী লীগ এসে আরো 32টা মামলা যোগ করে এখন হচ্ছে 36টা মামলা, আর আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে ছিল 15টা মামলা। তারা ক্ষমতা এসে সেই একটা মামলাও এখন নাই। প্লাস তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সেগুলো তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে বিশেষ প্রজ্ঞাপন দিয়ে নির্বাহী আদেশ দিয়ে সেই মামলাগুলোকে তারা রাজনৈতিক বিবেচনায় দায়েরকৃত মামলা বলে সরিয়ে দিয়েছে। আর অন দি আদার হ্যান্ড বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যুক্ত হয়েছে আরো 1 লক্ষের উপরে মামলা, 35 লক্ষ আসামি করা হয়েছে। বাইরে থাকলে কিভাবে রাজনৈতিক মামলা দেয়া হয় সেটা বাবু ভাই জানেন না। তার এর আগে আপনি একটা কথা বলছিলেন যে যদি যিনি হচ্ছে আপনার ঘটনার শিকার হন, মানে যিনি হচ্ছে ভুক্তভোগী হন, তিনি যদি ক্ষমতাসীন হন, ক্ষমতাশালী হন কিংবা যদি প্রভাবশালী হন তাহলে বিচার হয়। তো এমসি কলেজের ঘটনার কথাই যদি বলি কিংবা আরও অন্যান্য কয়েকটি ঘটনার সম্প্রতি ঘটেছে, সেইখানে যিনি ভুক্তভোগী, যিনি হচ্ছে আপনার এই ঘটনার শিকার হয়েছেন, তারা কি কয়জন প্রভাবশালী ছিলেন? প্রভাবশালী ছিলেন না, তারপরেও তাদের বিরুদ্ধে। আপনি আমার কথা একটু ভুল বুঝেছেন। জি, আমি 2টো কন্ডিশন দিয়েছিলাম। একটা হচ্ছে ঘটনাটি অতি আলোচিত হতে হবে, অতি আলোচিত হতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে হবে, পরবর্তীতে মূলধারার গণমাধ্যমে আসতে হবে, সঙ্গে একটি ভিডিও থাকলে চমৎকার, আর কোনো অসুবিধা নাই। আর দ্বিতীয়টি হচ্ছে এটা যদি না হয় তাহলে যিনি ভিকটিম হয়েছেন, যার উপরে আঘাত এসছে, তাকে ক্ষমতাসীন হতে হবে, তাকে কোনো না কোনো
সেন্সিটিভ আচ্ছা, বাহিনীর সঙ্গে যুক্ত থাকতে হবে। ঠিক যেভাবে আপনি দেখেন সিনহা হত্যা, আরে ভাই বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা প্রতিদিন একটার বেশি হয়। এই প্রদীপ সাহেব পুলিশের সর্বোচ্চ পদক পাইছিলেন যে 5টা ঘটনায় 5টাই বিচার বহির্ভূত হত্যা হয়েছে। কোনো বিচার? একরামুলের অডিও নিয়ে বহুত কান্নাকাটি করছেন, বিচার এই পাইছেন? 5টা এই- পুরস্কারের মধ্যে 2টা কিন্তু বিএনপির ক্ষমতায় থাকা অবস্থা। যেই ক্ষমতা হোক বিচার বহির্ভূত হত্যা, সেটা বিচার হতে হবে। জি, এবং অবশ্যই, সেটা শোনেন, আমরা মনে করি। কখন তিনি ধরা পড়লেন বেচারা ধরা পড়লেন যখন সশস্ত্র বাহিনীর গায়ে হাত লাগলো। তো জি। আর কিছু বলার ধন্যবাদ দরকার আপনাকে আছে? বাবু ভাই। আপনি আমি একটু প্রধান ভাইয়ের একটি মন্তব্যের উপরে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, নিশ্চয়ই রুমিন ফারহানার উত্তর আপনি দেবেন। প্রথমে যে কথাটি বলছিলেন না, যে আপনারা মানে আওয়ামী লীগ এবং বিএনপি যখন ক্ষমতায় থাকেন মানে আর ক্ষমতার বাইরে থাকেন, দুটি দলেরই ভাষ্য মোটামুটি একই রকম। এইটাকে আপনি একটু বিশ্লেষণ করবেন। এই আর দেশের সঙ্গে রাজনীতি নিয়ে তো আমরাই ভাবি, তাই না? আমরাই তো ভাবি, জি, আওয়ামী লীগ ভাবে, বিএনপি ভাবে, যার যার মতো করে ভাবে। অন্য দলগুলো কিন্তু ভাবে না। সবাই কিন্তু জনগণের মঙ্গলটাই ভাবতে চেষ্টা করেন, রাষ্ট্রকে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চান। অন্যরা ভাবেন, অন্যরা এই যে এই প্রধান ভাই যেটা বলেছেন, প্রধান ভাই তো আমাদের সাথে 14 দলের শরিক। এক দল, শরিক দল। উনি তো পার্লামেন্টে ছিলেন, উনি যথার্থই বলেছেন, কাদা লাগিয়েছেন বিএনপিরা আগে, আর এখন আমরা যারা ক্ষমতায় আছি আমাদের গায়েও কাদা লাগবে। এটা তিনি বলতে চেয়েছেন এরকম যে আমরা আজকে ধরাশায়ী, আমরা সবাই রাজনীতি করতে আসলে বড় বড় কথা বলি টকশোতে এসে, কিন্তু আমার যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেই বিবেচনা বোধ কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আমি বিশ্বাস করি ক্ষমতাসীন দল, কিন্তু বিএনপি একটা বড় রাজনৈতিক দল অস্বীকার করছি না, যেহেতু বারবার ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, যে কোনো কায়দাই হোক তারা ক্ষমতা দখল করে রেখেছিলেন। কিন্তু আজকে ওই বিএনপি কোথায়? আজকে আওয়ামী লীগ যদি ওনাদের ভাষায় এত অন্যায়, অবিচার, অত্যাচার এবং এত খারাপ কাজগুলি করছেন, এত হত্যাকাণ্ড সাথে সম্পৃক্ত হলেন, আওয়ামী লীগের লাভটা কোথায়? আর ওনারা কেন বাধা দিতে পারছেন না? বাধা দিতে কেন পারছেন না বাবু? আপনার কাছ থেকে শুনবো, আমি আপনার কাছ থেকে শুনবো। একটা ফোন নিয়ে আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পাঁচশোর উপজেলা থেকে বলছিলাম। জি জি, আমার প্রশ্নটা হলো নজরুল স্যারের কাছে। জি আমরা গত কয়েকদিন আগে দেখতে পেলাম যে হাজী সেলিম সাহেবের ছেলে নৌবাহিনীর কর্মকর্তা এবং উনার স্ত্রীর উপর হামলা চালিয়েছে। সেই প্রেক্ষিতে উনার অনেক অপকর্ম বেরিয়ে আসছে। তো আমার কথা হলো যে উনি তো আরো আগে থেকেই অপকর্মগুলা করে আসতেছেন বলে আমরা টেলিভিশন এবং পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারছি। তো এর আগে প্রশাসন কেন এই বিষয়টা দেখলেন না? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আমি বুঝতে পারছি বাবু, এটার উত্তর দেবেন নিশ্চয়। আর এর আগে আপনি যেটি বলছিলেন যে বিএনপি কেন এই প্রতিবাদ বা ঠেকাতে না, পারছে না। বিএনপি তাহলে এত বড় একটা সংগঠন, ওনারা এত বড় দাবিদার, ওনারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন বারবার, অথচ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। নির্বাচনে অংশগ্রহণের কথা বলে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে ভোট চাইতে তারা নিজেকে অসহায় মনে করেন, নিজেরা যেতেই পারেন না, কারণ ভোটাররা তাদেরকে অ্যাকসেপ্ট করেন না। সুতরাং যাদের রাজনৈতিক শূন্যতা রয়েছে, যেই দলের ম্যানিফেস্টোতে আঘাত এসেছে জনগণের, সেই দল তো টিকে থাকতে পারে না। সেই দল তো সবসময়ই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন। আজকে নির্বাচন অন্ধকারে হয়েছে, ভোট দেয় নাই, ভোট দিয়েছেন, এত কথা শুনছি, কিন্তু নির্বাচনকে আপনারা গ্রহণ করতে পারছেন না। তাহলে জনগণ নিয়ে সরকারকে নামিয়ে দিচ্ছেন না কেন? আমরা তো, আপনারা ভোট চুরি করেছেন, 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছেন, আমরা তো আপনাদেরকে 15 দিনের মধ্যে জনগণকে নিয়ে নামিয়ে বিএনপি দিয়েছি। বলছে জনগণকে নিয়ে নামাতে পারছেন না, আপনি কারণ পারছেন না। শুধুমাত্র আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ হচ্ছে প্রশাসনও, এটি বিএনপি বলে। প্রতিপক্ষ যদি প্রশাসন হয়, সরকারকে সার্বিক সহায়তা প্রদানের মূল কাজ হলো আমাদের স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর। সরকারের দায়িত্ব হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যথাযথ মর্যাদা দিয়ে তাদের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করা। সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন সময়ে পুলিশ কি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে? সেনাবাহিনী কি, সশস্ত্র বাহিনী কি সরকারের বিরুদ্ধে কাজ করবে? নিশ্চয়ই না। সরকার যথাযথ কাজ করছেন, তারা কিন্তু সার্বিক বিরোধী সহায়তা রাজনৈতিক প্রদান দলের করছেন। কর্মসূচি কিংবা বিরোধী রাজনৈতিক দলের কোনো ধরনের সামাজিক বলেন কিংবা ঘরোয়া কর্মসূচি, সেটি কি রাষ্ট্র বিরোধিতা? আপনাকে আমি বলি, কোন কর্মসূচিটা তারা দিতে পেরেছেন? বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলেন, দলের প্রধান, যদি এই মামলায় গ্রেপ্তার না হতেন, তার বিরুদ্ধে যদি এই অভিযোগ না আসতো, হয়তো তারা একটা সমাবেশ করতে পারতেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি এতিমদের টাকা নিয়ে কথা আসে, তখন তো মানুষ নামবে না রে ভাই। আজকে যত কথাই বলি না কেন, একজন রাজনৈতিক নেতা যিনি একটা দলের দর্শন,
যিনি দলের চেয়ারপারসন, তার বিরুদ্ধে এই অভিযোগ, তখন তো আর মানুষ এটা সহ্য করতে পারেন না। যদি মিথ্যা হতো তাহলে হয়তো মানুষ একটা চিৎকার দিতেন। বিএনপির ভাষায় তো মিথ্যা, বিএনপি তো দাবি করে বিএনপির ভাষা তো মিথ্যা। এবং এটা তো তাহলে আইনি। বিএনপি বলে যে নামবে কি নামবে না, সেই আবারও আমি সুযোগটি তাদেরকে বলছি, দেয়া হচ্ছে না। আপনি একজন প্রজ্ঞাসম্পন্ন সাংবাদিক, জার্নালিস্ট, আপনি সঞ্চালক, আপনার যথাযথ সঞ্চালক হিসাবে একটা সুনাম রয়েছে। আপনাকে আমি জিজ্ঞেস করি, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব কোর্টে যখন সাজা বহাল, তখন আপনারা যদি বলেন এটা মিথ্যা, তাহলে আমি বলবো যে আমি এই জুরিডিকশনের বাইরে যে কথা বলতে পারছি না। জি, দুই। ধন্যবাদ। তৃতীয় কথা হলো যে প্রশ্নটা আমাকে করেছেন ভাই, দর্শকের প্রশ্নটা। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। কেন হাজী সেলিমের ছেলে খারাপ কাজটা করলেন, সেই কারণেই তো তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এরকম যখন অভিযোগ থাকবে, ভিকটিম যখন এই অভিযোগ করবে, তখন তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা অনেক ক্ষেত্রে কি করি জানেন, যে অনেকের বিরুদ্ধে আমরা ভিকটিম হয়েও মুখ খুলতে চাই না, আমরা অভিযোগ আনি না। অভিযোগ যদি আপনি আইনে, পরিষ্কার আইনের ভাষায় বলা আছে, কারো বিরুদ্ধে অভিযোগ না আনলে আইন তাকে কিছু করতে পারেন না। জি, ধন্যবাদ ভাই। আমি আপনার সঙ্গে আবার যুক্ত আমি হবো। একটু বলবো আপনার মাধ্যমে যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। নিশ্চয়ই প্রধান ভাই, এর আগের আলোচনায় আপনি যে বিষয়টি বলছিলেন যে বিরোধী দল আর হচ্ছে আপনার ক্ষমতাসীন দল, যখনই যে দল দুটি অবস্থানের একটি অবস্থানে থাকে, মোটামুটি বক্তব্য একই রকম হয়। বাবু ভাই একটি ব্যাখ্যা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা দেশের জন্য রাজনীতি করেন, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন, তো সে কারণেই তাদের এই বক্তব্যগুলো এমন হয়। আর আপনি যেটি বলছিলেন যে এটির পরিবর্তন হবে কিনা, তা আমি আপনার কাছে জানতে চাই এই অবস্থার পরিবর্তনের জন্য আপনি কতটুকু আশাবাদী? আসলে আমরা সব রাজনীতি সবসময় আশাবাদী। আমরা চাই দেশটা মুক্তিযুদ্ধের চেতনায় দেশটা সুন্দর হোক, সুস্থ হোক, জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাওয়া চাই। কিন্তু আমি দেখছি নিজেই যে দেশটা কেমন পিছু হচ্ছে। এই যে সাম্প্রতিককাল আমি নিন্দা করি, এই যে পাটগ্রামে যে ঘটনা ঘটলো, একটা ভারসাম্যহীন মানুষকে এইভাবে একটা ধর্মের অজুহাত দিয়ে হত্যা করা হলো। এই যে মানুষ এত অ্যারোগ্যান্ট হচ্ছে কেন? এটা হচ্ছে, এটা উত্তর বাবু সাহেবও দেবেন, রুমিন ফারহানও দেবেন। যখন এই রাষ্ট্র যখন উদ্যত্ত হয়, রাষ্ট্র যখন জনগণের কল্যাণে কাজ করে না, যখন রাষ্ট্রের মধ্যে ক্রসফায়ার, খুন, সন্ত্রাস যেগুলি অহরহ হয়, তখন জনগণও আইনের প্রতি আস্থাশীল না দেখে নিজে আইনের রাস্তা খুঁজে নেয়। এবং আপনি দেখবেন এখানটায় এই ঢাকা শহরে একটা মহিলাকে হত্যা করা হয়েছে সাম্প্রতিককালে, এই ঘটনা পাটগ্রামে ঘটল। আজকে আজকে এই যে ঘটনাগুলো ঘটছে, এই জনগণ আইন শৃঙ্খলার প্রতি, সরকারের প্রতি বিতশ্রদ্ধ হয়ে নিজেই রাস্তাটা খুঁজে নিচ্ছে। এটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে, এটাকে বিএনপির সময়, জামাতের সময় এটা হয়েছিল, এটাকে বলে উচ্ছৃঙ্খল জনতার শাসন, ডেমোক্রেসি। গভর্নমেন্ট যখন তার যৌক্তিক ন্যায্য শাসন দিতে ব্যর্থ হয়, তখন এই জনগণ এবং রাষ্ট্র উভয়ই একটা উচ্ছৃঙ্খল শাসন বেছে নেয়। জি, তাহলে প্রধান ভাই, এখানে আমার প্রশ্নটি, আপনি যেটি বলছেন যে এখনকার কথা বলছেন এবং বিএনপি জোট সরকারদের সময় ক্ষমতা ছিল তখন এরকম অবস্থায় ছিল, তাহলে আমার প্রশ্নটি হচ্ছে, তাহলে ঘুরে ফিরে জনগণ সেই আওয়ামী লীগ আর না হলে বিএনপি, এদেরকেই কেন বেছে নেয়? আপনারা যারা অন্যান্য রাজনৈতিক দল আছেন, আপনাদের উপর কেন আস্থা রাখতে পারেন না জনগণ? এইখানটা একটা কথা বলি, আপনার কথা বলি। জি, এই যে কিছুক্ষণ আগে বললেন যে আম্বিয়াস আমার দলের সভাপতি, যে নির্বাচন সম্পর্কে আমরা বলেছি, গত নির্বাচনে জনগণ কিন্তু এখানটায় কিন্তু আসলে এই মহাজোটকে, আওয়ামী লীগকে ক্ষমতায় বোধ হয় চায় না, না হলে ওই রাতের অন্ধকারে এরকমটা ভোট হবে কেন? আমরা বলেছি তো, আমাদের দলের সিদ্ধান্ত নিয়ে বলেছি, আমাদের সারা দেশের জাতীয় কমিটির মিটিং এর সিদ্ধান্ত নিয়ে বলেছি, কোথাও কোনো ভোট হয় না। জনগণ ভোট দেয় না, জনগণকে বাধ্য করা হয় ভোট দিতে। এবং বিএনপির সময় তাই করা হয়েছে এবং এখনো তাই করা হয়েছে। জনগণকে যদি তার যৌক্তিক প্রার্থী বাছাইয়ের যদি সুযোগ দেওয়া হয়, আমার বিশ্বাস জনগণ যৌক্তিকভাবে তার সঠিক নেতৃত্বই বেছে নেবে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবো। রুমিন ফারহান এমপি, একটু আমি আপনাদের দলের ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে আপনাদের দুটি অনুষ্ঠানে দুজন নেতা, একজন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, তিনি বলছেন যে বিএনপি হচ্ছে শুধুমাত্র ঘরের ভিতরে খেলতে পারে, অন্তর্কোন্দলের কারণে দলটি এগোতে পারছে না।
এই ঢাকার যে সিটি কর্পোরেশন নির্বাচনটি হয়ে গেল, দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের যিনি মেয়র প্রার্থী ছিলেন ইশরাক হোসেন, তিনি বলছেন যে আমরা অস্ত্র হাতে তুলে নেব প্রয়োজনে। তো এই দুটি বক্তব্য, একটি হচ্ছে আপনারা আওয়ামী লীগকে সরকারকে দায়ী করছেন, অপরদিকে দলের ভেতরে এরকম আলোচনা, এবং আজকে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, এর আগেও বিভিন্ন সময় আপনাদের অনেক নেতারা এই কথাগুলো বলছেন। তো আসলে কোন কারণে আপনারা এগোতে পারছেন না, আপনার বিশ্লেষণ কি? দেখুন, বড় দলে নানান রকম সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। আপনার নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একসময় বলেছিলেন মশারির ভিতর মশারি টানাবেন না, ঘরের ভেতর ঘর তৈরি করবেন না। কথাগুলোর সাথে এই কথাগুলোর একটা মিল পাচ্ছেন না আপনি? বড় বৃহৎ রাজনৈতিক দলগুলোতে সমস্যাগুলো থাকবেই। আর এটা যদি জাসদ হতো, যার একটা ভাগ চলে গেছে ইনু সাহেব যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, আরেক ভাগ চলে গেছে বিএনপির সাথে রব সাহেবের, আরেক ভাগ এখন শরীফ আম্বিয়া, তিনি তারা এখন বিএনপি আওয়ামী লীগ কোথায় যাবে সেটা বুঝতেও পারতেছে না, কিন্তু সংসদে আবার আছে, আবার ঠিক সরকারের সমালোচনাও করে, কিন্তু আবার একটা এক মুখে বলতেছে বিনা ভোটের নির্বাচন হয়েছে, আবার একই মুখে একটা নির্বাচিত সরকারের সাথে একটা অনির্বাচিত সরকারের তুলনা করতেছে। এরকম দলে আসলে এই ধরনের সমস্যা হয় না। 2-5 জন নিয়ে একটা ছোট দল যদি হয় তাহলে সমস্যা থাকে না। ওনারা সমালোচনা করতেই পারেন, সমালোচনা করাই স্বাভাবিক। বিএনপি সমালোচনা করবেন, আওয়ামী লীগ আছে, এখন আওয়ামী লীগেরও সমালোচনা হচ্ছে, কারণ দায়িত্বভার তো নিতে হয় না। দায়িত্বভার নিলে বোঝা যায় যে সেই দায়িত্ব পালন কতটা কঠিন। তো আজকে আমাদের সম্মানিত স্ট্যান্ডিং কমিটির সদস্য যে কথাটি বলেছেন, সেটা আমি যেহেতু সরাসরি উপস্থিত ছিলাম না, ওনার পুরো বক্তব্যটি যদি আমি না শুনি আমি তো বুঝতে পারবো না, শুধু 2টা লাইনের ব্যাখ্যা দেওয়া কঠিন। তবে সেই 2টো লাইন আমাকে মনে করিয়ে দিচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সেই 2টো লাইন, এবং আমি মনে করি যে একটা দলে নানান মত থাকবে, এবং এই কথাগুলো মত প্রকাশের স্বাধীনতারই একটা প্রকাশ, যে আমার দলে মত প্রকাশের স্বাধীনতারই প্রকাশ, উনি যেটা বিশ্বাস করেন উনি সেটা বলেছেন। এই যে গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশ করা, তো এটি হচ্ছে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে নিশ্চয়ই আপনারা দলীয় ফোরামে এই মত দ্বিমতগুলো করবেন, কিন্তু সেই মত দ্বিমতটি যখন গণমাধ্যমের সামনে করা হয় তখন সেটাকে কিভাবে নেবে মানুষ? না, দলীয় ফোরামে তো করা হচ্ছে, এবং গণমাধ্যমের সামনে ঠিক কোন প্রেক্ষিতে কোন কথার ভিত্তিতে কি বলতে গিয়ে উনি এটা বলেছেন সেটা উনি সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আমার পক্ষে যতটুকু ব্যাখ্যা দেওয়া সম্ভব সেটা আমি দিয়েছি। আর ফ্যাসিস্ট সরকারের চরিত্র, বিএনপি কোথায়, বিএনপি কেন পথে নামতে পারছে না, সেই আলাপ আমি কিছুক্ষণের জন্য একপাশে সরিয়ে রাখি। একটা ফ্যাসিস্ট সরকারের চরিত্র বুঝতে আপনি একটু তাকান্ত নিরাপদ সড়ক আন্দোলনের সময়টার দিকে। তখন কি কোনো রাজনৈতিক দল বিএনপি কিংবা অন্য কোনো বিরোধী দল এটার সঙ্গে যুক্ত ছিল না? এটা একেবারেই শিশু কিশোরদের দিয়ে গড়ে তোলা একটা অরাজনৈতিক আন্দোলন ছিল। সেটাকে সরকার কিভাবে দমন করেছে? এলিফ্যান্ট রোডে আমি থাকি, আমি আমার রাস্তার সামনে আমি দেখেছি যে কি বিভৎস কায়দায় হেলমেট দিয়ে প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে ক্যাডার বাহিনী নামিয়েছিল আওয়ামী লীগ, এবং কি কায়দায় সে আন্দোলন দমন করা হয়েছে সেটাও আমরা দেখেছি। এবং ছোট ছোট দোকান শাটার বন্ধ করে দিচ্ছে, মারা কোনোভাবে বাচ্চাদেরকে নিয়ে সেটা ভেতরে ঢুকবার চেষ্টা করেছে, এটাও হয়েছে আমাদের নিজেদের চোখের সামনে দেখা। কোটা সংস্কার আন্দোলনের কথা আপনার মনে আছে? তো এই ধরনের অরাজনৈতিক আন্দোলন যখন একটা সরকার এত তীব্রভাবে দমন করে, দাবি তো সরকার মেনে নিয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা আন্দোলন তো দমন করা হয়েছে। আপনি দেখেন সাধারণ বাম সংগঠনগুলো যখন রাস্তায় দাঁড়ায় তাদেরকে কিভাবে বেধড়ক, তাদের মেয়েদেরকে কিভাবে পুলিশ লাঠিচার্জ করে। এখন আসেন বিএনপির কথায়, আমাদের ধর্ষণ যখন মহামারী নিল সবাই কিন্তু মানববন্ধন করেছে, সঙ্গত কারণে বিএনপিও মানববন্ধন করেছে। আমি আমার ছোট এলাকার কথাই বলি, ব্রাহ্মণবাড়িয়ার কথাই বলি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক থেকে প্রত্যেকের উপরে লাঠিচার্জ করা হয়েছে। কেন? এটা তো একটা একেবারেই সামাজিক ইস্যু নিয়ে করা মানববন্ধন। বিএনপিকে আপনি 1 সেকেন্ডের জন্য রাস্তায় দাঁড়াতে দেবেন না, কারণ আপনার মনে ভয় আছে যে যদি ক্ষোভের আগুনে মানুষ জ্বলে উঠে বিএনপির সঙ্গে যদি গিয়ে দাঁড়ায়, সেই ক্ষোভ সামলানোর ক্ষমতা আপনার নাই। ক্ষোভ সামলানোর ক্ষমতা সরকারের নাই বলে বিএনপিকে একটি মানববন্ধন করতে দেওয়া হয় না। বাবু ভাই, আমি আপনার কাছে আসবো। আমাদের শুনে না, আমাদের কর্মী সভার উপরও তারা আক্রমণ করেছে, সবগুলাই শুনবো। পার্লামেন্টে যাচ্ছেন, কর্মী সভা, উনি একজন পার্লামেন্টারিয়ান, উনি পার্লামেন্টে যোগ দিচ্ছেন, বিএনপি পার্লামেন্টে আছে, পার্লামেন্টে নিশ্চয়ই কথা বলছে, ওনারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন, এই কথা লন্ডন থেকে আমরা শুনছি বারবার। তারেক রহমান সাহেব বিভিন্নভাবে এটা আন্দোলনের কথা বলছেন, এই ঈদ না সেই ঈদ, সেই ঈদ না তারপরের ঈদ, এইভাবে দিন অতিবাহিত হচ্ছে। কারণ আপনাকে আমি বলি, কর্মী যদি না থাকে, দলকে ভালোবাসার মানুষ যদি কমে যায়, তখন আত্মবল হারিয়ে ফেলে। রাস্তায় যারা মার খায় বিএনপির কর্মসূচি দাঁড়িয়ে, তারা কারা? তারা কর্মী না। না, হ্যাঁ, বিএনপির কোনো কর্মসূচিতে পুলিশ হামলা করে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। বিএনপির কোনো কর্মসূচি নেই, বিএনপির কোনো গ্রেপ্তার নেই, বিএনপির বিরুদ্ধে কোনো মামলা নেই। অপরাধীর বিরুদ্ধে মামলা আছে, যারা রাষ্ট্রের ক্ষতিকারক, ধ্বংসকারী, তাদের বিরুদ্ধে গ্রেপ্তার আছে। যারা আজকে দুর্নীতির সাথে সম্পৃক্ত,
তাদেরকে গ্রেপ্তার করছে। যারা এই যে কিছু কথা বলেছেন, এই সরকার ক্ষমতা থাকলে এই লুটপাট করা যায়, দুর্নীতি করা যায়, তাদেরকে কিন্তু এই সরকার গ্রেপ্তার করছে। এটিই ব্যতিক্রম। ওই নাজমুল হক প্রধান সাহেব যে কথা বললেন, উনি বিএনপির সাথে আওয়ামী লীগকে তুলনা করতে চায় না। আওয়ামী লীগ বিএনপি এক নয়। আওয়ামী লীগ রাষ্ট্র তৈরি করেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ তৈরি হয়েছে। আওয়ামী লীগ এই রাষ্ট্রকে সোনার বাংলা গড়তে চায়, যা আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বপ্ন দেখেছেন। আমি আপনার কাছে আরেকবার আসবো, আমি একটু প্রধান ভাইকে শেষবারের মতো শুনে আসছি। প্রধান ভাই, এইখানে এই যে মত দ্বিমত যে থাকে আওয়ামী লীগের মধ্যে বা বিএনপির মধ্যেও, বেচার রুমিন ফারহানা বলছেন যে তারা যারা বড় দল তাদের মধ্যে এরকমটা একটু থাকতেই পারে, ছোট দলগুলোতে এরকম হয় না। আপনার একটু এই জায়গাতে ছোট্ট করে একটু বলবেন আপনার বিশ্লেষণ। আসলে এই বড় দলের অহমিকায় আজকে এইভাবে রাস্তা রাস্তা ছোট দলের থেকেও খারাপ অবস্থা ঘুরতেছে। আমাদের কথা বলতে দেয় না, আমরা পারি না, তাই না? যাই হোক, আমি সেই আলোচনা যাচ্ছিলাম। বড় দলের অহমিকা যে কত ক্ষতিকারক তার প্রমাণ হচ্ছে ওনার নিজের কথা। আমি যেটা বলতে সেটা হচ্ছে যে নজরুল সাহেব বললেন যে বিএনপি আমরা তুলনা করছি, আমি হচ্ছে ক্ষমতাসীন দল এবং ক্ষমতা বহির্ভূত দল, বিরোধী দল। এই যে যারা পালা বদল করে ক্ষমতা আসছেন এবং যাচ্ছেন, তাদের সুরগুলি কিন্তু ক্ষমতা থাকলে একরকম, আর ক্ষমতা থেকে বাইরে হলে একরকম। আমি সেটাই বলতে চাচ্ছি। আমি বিএনপি আমি তুলনা করছি না, কারণ আমার দল এখনো আওয়ামী লীগ জোটে আছে। আমি মনে করি বিএনপি জামাতের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাংলাদেশের রাজনীতির বিশাল ক্ষতি করেছে। আমি যার কারণে মুক্তির ধারায় রাজনীতি করতে চাই। আমি মনে করি আওয়ামী লীগের বিরোধী দল মুক্তির ধারার দলই হওয়া উচিত, কোন রাজাকারের দল হওয়া উচিত না। আজকে বিএনপি বিরোধী দলের রাজনীতি করার চেষ্টা করছে, মুখে বলে, কাজে বিরোধী দলের রাজনীতি কিছু করতে পারছে না। ছোট দল বলে যাদেরকে অবজ্ঞা করছে, আমি মনে করি সেই কমিউনিস্ট পার্টি সহ যারা আছেন তারাই বিরোধী দলের সঠিক দায়িত্ব পালন করতেছেন। আর বিএনপি ওবায়দুল কাদেরের কথায় এই প্রতিদিন বলেন যে ওই কথায় জীবন নিয়ে এখানে বিরোধী দলের ভূমিকা পালন করছেন। জি, ধন্যবাদ প্রধান ভাই। ছোট দলগুলোই বিরোধী দলের ভূমিকা প্রকৃতভাবে পালন করতে পারছে, আপনারা বড় দল কিন্তু আপনারা পারছেন না, প্রধান ভাই বলছেন। উনি ওই ভূমিকা পালন করতে গিয়েই সরকারের যেই নির্বাচনের রেজলিউশন নিয়ে আসলেন সেই সরকারেরই গুণগান গাচ্ছেন এবং বলছেন আমি কিন্তু ওই 14 দলের পার্ট। তাহলে যে নির্বাচনে বিভৎস কারচুপি নিয়ে রেজলিউশন আনলে সেটার দায় আপনার ঘাড়েও আসে, সেই দায় কি আপনি নেবেন? এবং সেই নির্বাচনের পরবর্তী জবাবদিহিতাহীন সরকার যেটা আসলো, যে কারণে আজকে গুম, বিচার বহির্ভূত হত্যা থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যেটার মহামারী হচ্ছে না, তার সবগুলোর দায় যেমন আওয়ামী লীগ নিচ্ছে, 14 দলের শরিক হিসেবে আপনি মিষ্টি খাচ্ছেন, আপনাকে তাহলে সেটার দায়ও নিতে হবে। সেই দায়টা মাথায় তাহলে তো উল্টা প্রশ্ন চিন্তা আসবে, করতে তাহলে হবে। আপনাদের সঙ্গে যে জামাত ইসলাম আছে তাদের দায় আপনাদের নিতে হবে যদি না, এভাবে দেখেন। না, শোনেন, জামাতের সঙ্গে আমাদের যে অ্যালায়েন্সটা ছিল সেটা 2001 থেকে 2006 এবং সেই সময় সরকারিভাবে আমাদের যে দায়গুলো আছে নিশ্চয়ই আমরা দায় নেব। আমরা যেহেতু সরকার পরিচালনার দায়িত্বে ছিলাম, যে ঘটনাগুলোর দায় আমাদের ঘাড়ে আসবে সেই ঘটনাগুলোর দায় আমরা ডেফিনেটলি নেব। তবে 14 দলের সঙ্গে, না আমি শেষ করি, 14 দলের সঙ্গে জোট বেঁধে যেই নির্বাচন আপনি করেছেন সেই নির্বাচনকে কন্ডেম করে রেজলিউশন পাস করেছেন, করার পর যখন আপনি আবারও আওয়ামী লীগের নৌকায় উঠছেন এবং আওয়ামী লীগকে স্বীকৃতি দিচ্ছেন এবং বলছেন আমি এখনো মহাজোটের মানে সঙ্গী পার্ট, তো তাহলে আওয়ামী লীগের সমস্ত অপকর্মের দায়িত্ব আপনাকে নিতেই আমি হবে। প্রধান ভাই একটু শুনে আছি। প্রধান ভাই কি বলছিলেন? প্রধান ভাই, যে শক্তির মুক্তিযুদ্ধের পরে রাজনীতি করার সুযোগ ছিল না, যে জামাত ইসলামের যে শক্তি, সেই শক্তিকে রাজনীতি করার সুযোগ শুধু দেন নাই জিয়াউর রহমান, তাদেরকে বেগম খালেদা জিয়া খালেদা জিয়া আঁচলে তাদেরকে বন্দি করে আঁচলের মধ্যে নিয়ে রাজনীতি করেছেন। আজকে সেই শক্তির সঙ্গে গাঁটছড়া যতদিন থাকবে ততদিন বাংলাদেশের রাজনীতির কোনো সুনির্দিষ্ট জনগণের গলায় আমি ইনু ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি, সম্ভবত উনি আশা করছেন ইনু ভাইয়ের মতো ওনার ভাগ্যের কিছু পরিবর্তন ঘটলেও ঘটতে পারে সময়ের সাথে। যাই হোক, আরো বেশ কিছু কথা বাকি রয়ে গেছে। ক্ষমতা যে কি জিনিস, ক্ষমতা যে কি জিনিস, আমি শেষ করি। ক্ষমতায় থেকে এই আওয়াজ শুনেছেন, আপনি তো নতুন সময় শুনছেন, আপনার নেত্রী ম্যাডাম বেগম খালেদা জিয়া ক্ষমতা থেকে এই আওয়াজ শুনেছেন এবং আপনি সনদে এসে শুনেছেন, আপনি আরো শুনুন, যতক্ষণ পর্যন্ত জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে এই আওয়াজ শুনতে হবে। অবশ্যই, হ্যাঁ নিশ্চয়ই, ওনারা তো বলবেনই। যখন মুক্তিযুদ্ধের নামে জাতিকে দুই ভাগে বিভক্ত করা হয়, যখন মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে ধ্বংস করে উন্নয়নকে সামনে আনা হয় এবং বলা হয় আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, এবং যখন মুক্তিযুদ্ধের আরেকটি মূল স্পিরিট বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, যেটা আমাদের কনস্টিটিউশনও আমাদেরকে এনশিওর করছে, সেটার উপরে আঘাত হানা হয় এবং যেখানে মানুষের মানবাধিকার ভুলুণ্ঠিত হয়ে যায়, সেই সমাজে বাস করে যেই রাজনৈতিক দলটি এতগুলো বছর
ভোটবিহীনভাবে একটা অপশাসন চালিয়ে দিয়ে গেল, সেই দলের পক্ষে যখন কথা বলে তখন সেই দলের আর কোনো রাজনৈতিক বাবু আগ্রহ আমি থাকে শেষ না। করবো, আপা আমার তো একদম সমানে, বাবু একটু শুনি। ক্ষমতার সাথে অপরাধের যেই সংযুক্তি আমরা দেখেছি তার অসংখ্য উদাহরণ আমি দিতে পারি, কিন্তু এই কিন্তু আমার হাতে সময় নেই। সম্ভবত আপনার বাবু হাতে ভাই। সময় নেই। ওনারা এরকমই বলবেন, কারণ ওনার নেত্রী কি বলে জানেন, যদি ক্ষমতায় যেতে পারি সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে মারবেন, বলেছেন না? দেখুন এটা একটা গোপালগঞ্জ অদ্ভুত জেলার সংবিধান। নাম আমার বদলে একটা দিবেন। কথা, একটা মিনিট আবার গোপালগঞ্জ জেলার নাম বদলে দেখুন দিবেন। সংবিধান, রাজনীতির নামে সংবিধানের একটা মূল দেশের চরিত্র হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী পার্লামেন্টের একটা মূল একটা দলের চরিত্র প্রধান হচ্ছে- যখন এই ধরনের মন্তব্য এবং আমাকে একটা বক্তব্য মিনিট আপনি দেন, দেবেন। এটা আমি মনে 30 করি সেকেন্ড আছে। পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। আচ্ছা। সুতরাং ওনার ওনারা শেষ হোক, এক যখন মিনিট। বলেন এইভাবেই বলেন এবং বলার জন্য বলে আর কি, রাজনীতির জন্য সংবিধান- না, সংবিধান ছুঁড়ে রাষ্ট্রের ফেলার প্রশ্ন। অবকাঠামো পরিবর্তনের বাবা, কথা একটা কখনো মিনিট। তারা আপনাদেরকে বলতে একটা মিনিট আমি পারেননি। দিচ্ছি। রাষ্ট্রের সংবিধান- উন্নয়নের কথা বারবার ক্ষমতায় থেকে কখনো বলতে পারেননি, বরঞ্চ বিদ্যুৎবিহীন বাংলাদেশ এক মিনিট দেবেন? ক্ষমতায় এক মিনিট দায়িত্ব অধিষ্ঠিত দিয়েছে। থেকে 15 সেকেন্ড আছে। দেখুন, এদেশের শিক্ষা সংবিধান ব্যবস্থা ছুঁড়ে ফেলার ধ্বংস কথা তখনই সবকিছু এসছে করে যখন বিদায় সেই নিয়েছেন। সংবিধান এমন কিছু ধারা যুক্ত করেছে যে ধারা অপরিবর্তনীয় এবং জি, যেটা বেসিক ধন্যবাদ। প্রিন্সিপাল ব্যারিস্টার অফ রবিন ফারহান জুরিসপ্রুডেন্সের এমপি, এগেইনস্টে। এমপি এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল হক প্রধান ভাই, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।